আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দেখব। টিএফএফই এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দেখব। তো এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে আর কি, এবং অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়ে এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়, চ্যাপ্টার 5 ডকুমেন্টারি ক্রেডিট অধ্যায়ের নাম। তো এই অধ্যায়ে মোট 22টি প্রশ্ন আলোচনা করা আছে। 22টি প্রশ্নের মধ্যে আমরা যদি সাজেশন দেখি, যে 98 সাজেশনটা দেখি, 5 নম্বর চ্যাপ্টার, এটি মানে একটু বেশি প্রশ্ন দেওয়া আছে। তো এখানে 1 নম্বরে আমাদের আছে ডকুমেন্টারি ক্রেডিট বলতে কি বুঝি, বা ডকুমেন্টারি ক্রেডিট কি, ডকুমেন্টারি ক্রেডিট কি, এবং এই ডকুমেন্টারি ক্রেডিটের বিভিন্ন পক্ষগুলি আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের এখানে 3 স্টার দেওয়া আছে। এটা সাজেশন যদি এটা একটু জুম আউট করি, আচ্ছা, এটা আমাদের 3 স্টার দেওয়া আছে। তো এটা আমরা আজকে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এখানে বলা আছে ডকুমেন্টারি ক্রেডিট কি, ডকুমেন্টারি ক্রেডিটের বিভিন্ন পক্ষগুলি আলোচনা করুন। তো ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি হলো একটি প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সাধারণত ব্যাংক দ্বারা ডকুমেন্ট উপস্থাপনার সাপেক্ষে আবেদনকারী পক্ষে বা রপ্তানিকারীকে সুবিধাভোগী নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি বা অঙ্গীকার। আর ডকুমেন্টারি ক্রেডিটটাই হলো আমাদের এক প্রকার প্রতিশ্রুতি বা অঙ্গীকার, যেটা দ্বারা আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে আমরা একটা নির্দিষ্ট অর্থ পরিমাণ বা নির্দিষ্ট অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। সেটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। আমদানিকারক, রপ্তানিকারক এবং ইস্যু ব্যাংক হলো ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি এর প্রধান পক্ষ। এতে আরো কয়েকটি পক্ষ জড়িত থাকে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আমদানিকারক, ক্রেতা, আবেদনকারী। আমদানিকারক হচ্ছে ক্রেতা বা আবেদনকারী। তাহলে আমদানিকারক হলো এমন একজন ব্যক্তি যিনি ইস্যুকারী ব্যাংকে একটি লেটার অফ ক্রেডিট খোলার জন্য একটি আবেদন জমা দেন, এবং এর ফলে ব্যাংকের সাথে একটি অ্যাকাউন্ট তৈরির সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ এর সাথে আমাদের এই ডকুমেন্টারি ক্রেডিটের বিভিন্ন পক্ষগুলি কি কি থাকে। অর্থাৎ একটা ডকুমেন্ট যখন পরিপূর্ণতা লাভ করে, একটা ডকুমেন্ট যখন পরিপূর্ণ, একটা ডকুমেন্টের এগেইনস্টে যখন আমাদের দায়বদ্ধতা সৃষ্টি হয়, দায়বদ্ধতা সৃষ্টি থেকে শুরু করে তার পরিপক্কতা পর্যন্ত ডকুমেন্টের যে শর্তাবলী আছে সবগুলো শর্তাবলী পালন করা পর্যন্ত যে যে পক্ষগুলো কাজ করে সে পক্ষগুলো এখানে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে এখানে আমদানিকারক, ক্রেতা বা আবেদনকারী। তো তারপরে আছে রপ্তানিকারক, বিক্রেতা, বেনিফিশিয়ারি, শিপার বা প্রেরক। রপ্তানিকারকের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তারপরে আছে ইস্যুইং ব্যাংক। আমদানিকারক এবং রপ্তানিকারক কি, এটা তোমরা জানি। আচ্ছা, ইস্যুইং ব্যাংক থেকে আলোচনা করি। ইস্যুইং ব্যাংক হলো যে ব্যাংক ইম্পোর্টার এর পক্ষে এলসি খুলে তাকে ইস্যুইং ব্যাংক বলে। অর্থাৎ যে ব্যাংক আবেদনকারীর অনুরোধে নির্দেশ অনুযায়ী এলসি ইস্যু করে। ইস্যুকারী ব্যাংক সাধারণত আমদানিকারকের দেশে, এটা একটু একটু সমস্যা আছে, আমদানিকারকের দেশে না, আমদানিকারকের দেশে অবস্থিত হবে। ইস্যুকারী ব্যাংক সাধারণত আমদানিকারকের দেশে অবস্থিত। তারপরে আছে উপদেশ বা প্রদানকারী। এখানে কিছু কিছু আমাদের টার্ম আছে, যে টার্মগুলো আমরা ইংরেজি ভাষণ দেখলে আমাদের কাছে একটু ক্লিয়ার হবে। এখানে উপদেশ প্রদানকারী ব্যাংক, কনফার্মিং ব্যাংক, মনোনীত ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক, এই যে ব্যাংকগুলো এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু একটু ইংরেজি ভাষণ যেটা আছে আপনাদের কাছে, সেই ইংরেজি ভাষণটা আমরা দেখবো। আমরা যদি একটু উপরেরটা লক্ষ্য করি আমরা, তাহলে কিন্তু আমরা বেশি আরো বুঝতে পারবো, ভালো বুঝতে পারবো আর কি।
এখানে আমাদের বলা আছে যে ইস্যুইং ব্যাংক, তারপরে আছে অ্যাডভার্টাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক। তাহলে অ্যাডভাইজিং ব্যাংকে আমরা কিন্তু এখানে কি করেছি, অ্যাডভাইজিং ব্যাংক হলে 4 নম্বর হচ্ছে এটা উপদেশ প্রদানকারী ব্যাংক। তখন উপদেশ প্রদানকারী ব্যাংক হিসেবে এটা আমরা আমাদের কাছে একটু খটকা লাগতে পারে, যেটা আবার কেমন, যখন আপনি অ্যাডভাইস কথাটা আসবে তখন কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কোন ধরনের ব্যাংক। তারপরে আছে কনফার্মিং ব্যাংক, যে ব্যাংক কনফার্ম করে। তারপরে আছে নমিনেটেড ব্যাংক, তারপরে আছে রিইম্বার্সিং ব্যাংক। তো আমরা এই ভাষাগুলো, যে ভাষাগুলো একটু আমাদের কাছে জটিল লাগবে সেই ভাষাগুলো একটু ইংরেজি অংশটা আমরা দেখবো, তাহলে আমাদের কাছে ক্লিয়ার মনে হবে। উপদেশ প্রদানকারী ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক, রপ্তানিকারকের দেশে অবস্থিত যে ব্যাংকের মাধ্যমে এলসি অ্যাডভাইস পাঠানো হয় তাকে অ্যাডভাইজিং ব্যাংক বলে। উপদেশ ব্যাংক যা রপ্তানিকারককে অবহিত করে বা পরামর্শ দেয় যে রপ্তানিকারকের অনুকূলে একটি ক্রেডিট খোলা হয়েছে। উপদেশ প্রদানকারী ব্যাংক কোনো ঝুঁকি নেয় না, বরং একটি ক্রেডিট প্রামাণিক বলে ধরে নেওয়ার একমাত্র দায়িত্ব থাকে। অর্থাৎ এটা রপ্তানিকারকের দেশে অবস্থিত একটা ব্যাংক, যে ব্যাংক রপ্তানিকারককে একটু উপদেশ দেয় যে তার অনুকূলে একটি ক্রেডিট খোলা হয়েছে, এলসি খোলা হয়েছে। কনফার্মিং ব্যাংক, যে ব্যাংক ইস্যুইং ব্যাংকের অনুরোধে এলসিতে তার নিশ্চয়তা কনফার্মেশন প্রদান করে তাকে কনফার্মিং ব্যাংক বলে। তাহলে ইস্যুইং ব্যাংক আমদানিকারকের যে ব্যাংক, সে আমদানিকারকের যে ব্যাংক, যে ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করা হয়, সেই ইস্যুইং ব্যাংকের অনুরোধে এলসিতে তার নিশ্চয়তা কনফার্মেশন প্রদান করে তাকে কনফার্মিং ব্যাংক বলে। এটা অ্যাডভার্টাইজিং ব্যাংক হতেও পারে। আচ্ছা, যে ব্যাংক ইস্যুকারী ব্যাংকের অনুরোধে ইস্যুকারী ব্যাংকের প্রদত্ত ছাড়াও তার নিজস্ব অঙ্গীকার নিষেধকরণ হিসেবে কাজ করে। মনোনীত ব্যাংক, যে ব্যাংক কাউন্টারে ইস্যুকারী ব্যাংকের কাউন্টার ছাড়াও ক্রেডিট পাওয়া যায়। রিইম্বার্সিং ব্যাংক, এটি হলো সেই ব্যাংক যা দাবিকারী ব্যাংকের সাধারণত মনোনীত ব্যাংক দাবিকে মর্যাদা করবে। এটি ইস্যুকারী ব্যাংক দ্বারা মনোনীত করা হয়। যে ব্যাংকের উপর বিলের মূল্য দেওয়া হয় তাকে পেইং রিইম্বার্সিং ব্যাংক বলে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক পেইং রিইম্বার্সিং ব্যাংক হিসেবে কাজ করে থাকে। ব্যাংক এই ব্যাংক ইস্যুইং ও নমিনেটেড ব্যাংক বা কনফার্মিং ব্যাংকের মতো মীমাংসাকারী হিসেবে কাজ করে। আমাদের এখানে শুধুমাত্র দুইজন ব্যক্তি, এখানে খেয়াল করবেন, শুধুমাত্র দুইজন ব্যক্তি এখানে আমাদের সুনির্দিষ্টভাবে জড়িত। একটি হচ্ছে আমদানিকারক আর একটা হচ্ছে রপ্তানিকারক, তাই না? এই লাল দুটি হচ্ছে আমদানিকারক এবং রপ্তানিকারক, এই দুটি হচ্ছে আমাদের কাছে ব্যক্তি। আর বাদ বাকি সবাই কিন্তু এখানে সবই হচ্ছে ব্যাংক। এই যে ইস্যুইং ব্যাংক, উপদেশ প্রদানকারী ব্যাংক, কনফার্মিং ব্যাংক। এখানে যে অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে লেখা, তারপর লেখা যাবে কিন্তু, হ্যাঁ, তারপর মনোনীত ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক, এটা কিন্তু সব কিন্তু ব্যাংক, এরপরে কিন্তু সবই ব্যাংক। তাহলে এখানে ডকুমেন্টারি ক্রেডিটের বিভিন্ন পক্ষগুলির মধ্যে তাহলে আমাদের দুইজন থাকবে, আমদানিকারক এবং রপ্তানিকারক, এরই মাঝে আমাদের থাকবে কি ব্যাংকগুলো থাকবে। সেই ব্যাংকগুলো ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, মনোনীত ব্যাংক, রিইম্বার্সিং ব্যাংক। আচ্ছা, এটা একটু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এই পুরো অধ্যায়টাই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সাজেশনে তারপরে দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন। সাজেশনে আমাদের 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটাও 3 স্টার দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন বড় করি। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ডকুমেন্টারি ক্রেডিট এন্ড ডকুমেন্টারি কালেকশন কি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের কাছে অবশ্যই জানতে হবে, জানার বিষয়। এটা অবশ্যই 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 আপনারা এটা প্রশ্ন গতবার আসলো না এইবারে আসবে না সামনের আসবে, এটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের মনে রাখতে হবে। সহজ কথা, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ডকুমেন্টারি ক্রেডিট আর ডকুমেন্টারি কালেকশন, এই দুটো বিষয় আমাদের অত্যন্ত জানা জরুরি। তো যে ঋণপত্রের বিপরীতে রপ্তানিকারক তার পণ্য সরবরাহের জন্য, এখানে বানান একটু মিস্টেক হয়েছে, সরবরাহের জন্য অর্থ প্রাপ্তির লক্ষ্যে আন্তর্জাতিক বানানো একটু ডিফারেন্স, আন্তর্জাতিক হিসেবে বাণিজ্যের স্বীকৃত, গ্রহণযোগ্য এবং ব্যবহৃত কতিপয় দলিল উপস্থাপন পূর্বক দাবি পেশ করতে হয় তাকে ডকুমেন্টারি ক্রেডিট বলে। এই দলিলগুলির মধ্যে রয়েছে বিল অফ এক্সচেঞ্জ,
তো ডকুমেন্টারি ক্রেডিটটা হলো দাবি পেশ করতে হয়, মানে দলিল উপস্থাপন, মানে মূলত কিছু দাবি উপস্থাপনের জন্য কিছু দলিল আমাদের পেশ করতে হয়, দলিল পেশ করতে হয়। সেই দলিলগুলি হচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি ক্রেডিট। মোট কথা, আমরা আমদানি রপ্তানির কাজে যে দলিলগুলি ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি ক্রেডিট। এই দলিলগুলির মধ্যে রয়েছে বিল অফ এক্সচেঞ্জ, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, টিআর, আরআর, সার্টিফিকেট অফ অরিজিন, যেগুলো আমরা আগের অধ্যায়ে আমরা দেখে আসছি, ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইত্যাদি। এগুলো কিন্তু আমরা আগের অধ্যায়ে দেখে আসছি, হ্যাঁ। আচ্ছা, ঋণপত্র ছাড়াও শুধুমাত্র ক্রেতা এখন ডকুমেন্টারি, আচ্ছা এটা তো শেষ হলো না। এসব দলিলের মধ্যে রপ্তানিকারক কিছু দলিল তৈরি করে থাকে, আবার কিছু তৃতীয় কোনো সংস্থা কর্তৃক ইস্যু করা থাকে। এ সমস্ত দলিলের মাধ্যমে প্রমাণ করা হয় যে ঋণপত্রের বিপরীতে পণ্য জাহাজীকরণ করা হয়েছে কিনা, অথবা কি ধরনের বা কত পরিমাণ পণ্য কি অবস্থায় জাহাজীকরণ করা হয়েছে প্রভৃতি। কেবলমাত্র এসব ডকুমেন্টের উপর ভিত্তি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিময় হচ্ছে। ব্যাংকার কখনো নিজে গিয়ে সে মালামাল পরীক্ষা করে না। এ কারণে এ ধরনের ঋণপত্রকে ডকুমেন্টারি ক্রেডিট বলে। ইউসিপিডিসি ৬০০ এর অধীনে ইস্যুকৃত সমস্ত ডকুমেন্টারি ক্রেডিট ঋণপত্র। তাহলে এই ধারা অনুযায়ী এর অধীনে ইস্যুকৃত সমস্ত ডকুমেন্টারি ক্রেডিট ঋণপত্র হিসেবে কাজ করে আমাদের। আর ডকুমেন্টারি কালেকশন হচ্ছে ঋণপত্র ছাড়াও শুধুমাত্র ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। ঋণপত্র ঋণপত্র ছাড়াও তাহলে আমরা ডকুমেন্টারি ক্রেডিট কোনটা, যেটা আমরা দলিল দস্তাবেজের সাহায্য, যেটা আমরা নিয়ম কাঠামো মেনে আমরা কাগজ দলিলের মাধ্যমে যে আমরা আমদানি রপ্তানি যেটা করে থাকি, সেটা হচ্ছে আমাদের সেই দলিলগুলোকে আমরা ডকুমেন্টারি ক্রেডিট বলি। আচ্ছা, আর এই দলিলপত্র ছাড়া, এই ঋণপত্র ছাড়াও শুধুমাত্র বিক্রেতা তাদের বিক্রেতাদের মধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। চুক্তির বিপরীতে সম্পাদিত বাণিজ্যের ক্ষেত্রে ডকুমেন্ট সমূহ কালেকশনের ভিত্তিতে মূল্য আদায়ের জন্য প্রেরণ করা হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পাদিত চুক্তির অধীনে রপ্তানিকারক আমদানিকারকের অনুকূলে পণ্য প্রেরণ করে। পরবর্তীতে ডকুমেন্ট প্রস্তুতপূর্বক রপ্তানিকারক তার নিজের ব্যাংকে জমা দেয়। উক্ত ব্যাংক রপ্তানিকারকের নির্দেশনা মোতাবেক মূল্য আদায়ের জন্য বিদেশি ব্যাংকে ডকুমেন্ট প্রেরণ করে। মূল্য প্রাপ্তির জন্য যে কোনো দুই ধরনের মধ্যে একটি নির্দেশনা থাকতে পারে, যেমন ডেলিভার্ড এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স ডিএ অথবা ডেলিভার্ড এগেইনস্ট পেমেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য কালেকশন পদ্ধতি নিয়ন্ত্রিত হয় আইসিসি কর্তৃক প্রকাশিত ইউআরসি 552 অধীনে। অর্থাৎ এখানে আমাদের ডকুমেন্টারি কালেকশনটা হলো, আমরা আন্তর্জাতিক বাণিজ্যে উপরেটা তো আমরা দলিল ইউজ করি, দলিল দস্তাবেজ ইউজ করে যেটা সরাসরি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। আর এখানে ওই দলিলগুলো ছাড়াও আমরা আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকতে পারে, এটা সদ্বিশ্বাসের উপর এটা হয়ে থাকে। এটা হয় কি, যে রপ্তানিকারক আমদানিকারককে পণ্য প্রেরণ করে, সাথে দলিলটাও প্রেরণ করে, তার কত দাম, মূল্য কি, এটা কিসের মাধ্যমে প্রেরণ করে, ব্যাংক টু ব্যাংক প্রেরণ করে। ব্যাংক যখন আমদানিকারকের কাছ থেকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অর্থকড়ি সম্পূর্ণ আদায় করে নিয়ে তাকে মালটা খালাস করে দিবে। এই যে ডকুমেন্ট ছাড়াই রপ্তানিকারক আমদানিকারকের যে মালটা পাঠাইলো, এবং এই যে ব্যাংক আমদানিকারকের কাছ থেকে যাবতীয় যে ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলি নিয়ে তাকে পণ্যটা খালাস করে দেয়। তাহলে এই যে ডকুমেন্ট ছাড়া যেটা পাঠাচ্ছে এবং ব্যাংক আমদানিকারকের কাছ থেকে ডকুমেন্টগুলো কালেকশন করে নিচ্ছে, এই পদ্ধতির নামই হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। অর্থাৎ মোট কথা, ডকুমেন্টারি ক্রেডিট হলো আমরা ডকুমেন্ট সহ যে
এলসিটা করি আমরা, আমদানি রপ্তানি যে কার্যক্রম পরিচালনা হয় সেটা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। আর ডকুমেন্ট ছাড়া পরে কালেকশন করা হয়, ডকুমেন্ট ছাড়া পণ্য প্রেরণ করা হয়, বাট সেটা পরে আমদানিকারকের কাছ থেকে আমরা আদায় করে নিই, যেটা কালেকশন করা বোঝায় যেটাকে, সেই এই পদ্ধতিকে ডকুমেন্টারি কালেকশন বলে। আচ্ছা, এই দুটো বিষয় আমাদের জানতে হবে, ডকুমেন্টারি ক্রেডিট এবং ডকুমেন্টারি কালেকশন কি। এখন সাজেশনে বলা আছে 3 নাম্বার, বিভিন্ন ধরন প্রকার বা বিভিন্ন প্রকারের বাণিজ্যিক ক্রেডিট লেটার বা ডকুমেন্টারি ক্রেডিট আলোচনা করো। তাহলে বাণিজ্যিক লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিট গুলি আলোচনা করতে বলছে। এটা হচ্ছে 3 নাম্বার, ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্ম অফ কমার্শিয়াল লেটার অফ ক্রেডিট অফ ডকুমেন্টারি ক্রেডিট। তো এখানে এই প্রশ্নটা অনেক ভালো, এই 2-3টা প্রশ্ন বেশি বেশি দেখবো আমরা, এর মধ্যে আমাদের আসার সম্ভাবনা থাকে। তো এখানে বলা আছে বিভিন্ন ধরন বা প্রকারের বাণিজ্যিক ক্রেডিট বা ক্রেডিট লেটার বা ডকুমেন্টারি ক্রেডিট আলোচনা করুন। আচ্ছা, নিম্নে বিভিন্ন ধরনের ক্রেডিট লেটার বা ডকুমেন্টারি ক্রেডিট আলোচনা করা হলো। 1, রিভলভিং এলসি। রিভলভিং এলসি কি, এখানে বিভিন্ন ধরনের যে এলসির কথা বলা আছে, রিভলভিং এলসি, কনফার্ম ডকুমেন্টারি ক্রেডিট, তারপরে আছে হস্তান্তরযোগ্য লেটার অফ ক্রেডিট, তারপরে আছে ব্যাক টু ব্যাক ক্রেডিট, তারপর আছে রেট ক্লোজ ক্রেডিট। এই বিষয়গুলো আমাদের এখানে ভালো মতো একটু জানতে হবে বা পড়তে হবে। এখানে ইংরেজির ভাষণগুলো দেখি, রিভলভিং ক্রেডিট, কনফার্ম ডকুমেন্টারি ক্রেডিট, হ্যাঁ ভাই, জি একটু ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা তাহলে এখানে ট্রান্সফারেবল ক্রেডিট, তারপর আছে ব্যাক টু ব্যাক ক্রেডিট, তারপর আছে রেট ক্লোজ ক্রেডিট। এগুলো একটু আলোচনা করি একটু সংক্ষেপে। রিভলভিং এলসি হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একাধিক দেনা পাওনা মেটানোর সক্ষম এক ধরনের বিশেষ এলসি, যে এলসির মাধ্যমে ক্রেতা বিক্রেতা দীর্ঘ সময় ধরে একাধিকবার পণ্য আদান প্রদান করে থাকে। সাধারণত আমদানিকারক ও রপ্তানিকারক একই ধরনের পণ্য নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আমদানি রপ্তানি করে থাকে, সেক্ষেত্রে প্রতিবার নতুন এলসি করে না, রিভলভিং এলসির মাধ্যমে বারবার পণ্য আমদানি রপ্তানি করে থাকে। অর্থাৎ একই এলসির যখন আমাদের কোনো একটা কোম্পানির সাথে ধরুন আমরা কোনো একটা কোম্পানির সাথে আমরা নিয়মিত গ্রাহক, আমরা তার নিয়মিত গ্রাহক বা রেগুলার, আমরা তার কাছ থেকে আমরা বাংলাদেশের ধরুন এবিসি কর্পোরেশন, আমরা ধরুন কোন একটা দেশের কাছ থেকে আমরা পণ্য নিয়মিত কিনি, আমরা চায়না থেকে কোনো পণ্য নিয়মিত নিয়ে আসি আমরা, তাহলে যখন তার সাথে আমাদের একটা সখ্যতা গড়ে উঠবে, তখন একটা এলসির বিপরীতে আমরা তার কাছে বারবার মাল নিতে পারি, আমরা নির্দিষ্ট একটা মেয়াদে বা নির্দিষ্ট একটা লিমিটে আমরা তার কাছে মাল নিতে পারি, সেটার নাম হচ্ছে রিভলভিং এসি। তো এখানে সে কথা বলা আছে, সাধারণত আমদানিকারক ও রপ্তানিকারক একই ধরনের পণ্য নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আমদানি করে থাকে, সেক্ষেত্রে প্রতিবার নতুন এলসি করা লাগে না বা করতে হয় না, রিভলভিং এলসির মাধ্যমে বারবার পণ্য আমদানি করে থাকে। তাহলে রিভলভিং এলসিটা কি, যে এলসি এগেইনস্টে একই ধরনের পণ্য বারবার আমদানি করা হয়, সেটা হচ্ছে আমাদের কাছে রিভলভিং এলসি। এখানে বলা আছে, যদি আমদানিকারক রপ্তানিকারক একজন নিয়মিত গ্রাহক হয়, তবে পক্ষগুলি একটি রিভলভিং এলসি ব্যবস্থা করতে চাইতে পারে। তাহলে মানে যেগুলো কাস্টমার হয়, তখন আমি হয়তো তাদেরকে অফার করতে পারি, আমরা অফার করতে পারি, বা আমরা তো আপনাদের কাছ থেকে মাল নিচ্ছি, তো আমাদের একটা রিভলভিং এলসি একটা ব্যবস্থা করেন, বা আমরা রিভলভিং এলসির মাধ্যমে আমরা পণ্য আমদানি রপ্তানি করি, কার্যক্রম পরিচালনা করি। আচ্ছা, রিভলভিং এলসি গেল এটা। তারপরে আছে কনফার্ম ডকুমেন্টারি ক্রেডিট। এলসি হলো ইস্যুকারী ব্যাংক কর্তৃক অর্থ পরিশোধের সুস্পষ্ট অঙ্গীকার বা নিশ্চয়তাপত্র, তাই না এলসিটা। আচ্ছা, এতদূর সত্ত্বেও কোনো দেশে যদি রপ্তানিকারক এবং বা সরবরাহকারী এলসির মূল্য বেশি হলে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ বা তদুর্ধ্ব, অথবা এলসি ইস্যুকারী ব্যাংকের আন্তর্জাতিক সুখ্যাতি না থাকলে, অথবা
ইস্যুকারী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুর্বল হলে ইস্যুকারী ব্যাংকের এই আশ্বাসে বিশ্বাস রাখতে পারে না। আচ্ছা, তাহলে যদিও এলসিটা হচ্ছে একটা সুস্পষ্ট অঙ্গীকার বা একটা নিশ্চয়তা, তারপরেও এই অঙ্গীকার বা নিশ্চয়তা সত্ত্বেও অনেক সময় অনেক প্রেক্ষাপটে রপ্তানিকারক দেশ আমদানিকারকের যে দেশের উপর বিশ্বাস রাখতে পারে না। কি কারণে? যদি যুদ্ধ বিধ্বস্ত দেশ হয় বা মহামারী কোনো দেশ হয় বা কোনো সে দেশে কোনো যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয় বা কোনো কারণে সে দেশের যদি মুদ্রা অবমূল্যায়ন হয়, এই জিনিসগুলো যদি হয়ে থাকে, তাহলে সেই দেশ কিন্তু আমাদের পণ্য দিতে নিশ্চয়তা পাবে না। কারণ আমাদের মুদ্রা এগেনস্টে যদি ডলারের দাম বৃদ্ধি পায়, আমাদের ডলার দাম যদি বৃদ্ধি পায়, দেখা যাচ্ছে যে ডলার ছিল আগে 80 টাকা, এখন সে ডলার হয়ে গেছে কত 130 টাকা বা 140 টাকা বা 160 টাকা। তখন কিন্তু ওই দেশ ভাববে যে আমাদের দেশে মুদ্রা অবমূল্যায়ন হচ্ছে, তাই না? তাহলে এই যে মুদ্রা অবমূল্যায়নের ফলে তারা কিন্তু আমাদের কাছ থেকে পণ্য সৎবিশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু এসি এগেনস্টে আর কিন্তু সহজে দিতে চাইবে না, তাদের মনে সন্দেহ জাগবে যে বা আমরা তাদের বেশি ডলার আর দিব না, তাদের কম ডলার দিব। এই যে একটা তাদের প্রতি একটা কি জাগবে, এই ধরনের একটা মনোভাব জাগবে। অর্থাৎ তারা ঋণপত্রের বিপরীতে তৃতীয় কোনো প্রথম শ্রেণীর ব্যাংকের নিকট থেকে অর্থ পরিশোধের জন্য একটি অতিরিক্ত নিশ্চয়তা পেতে চায়। তাই তারা কি করে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাই তারা কি করে, তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে তারা নিশ্চয়তা দিতে চায় যে তারা যদি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা দিব। আচ্ছা, এই অতিরিক্ত নিশ্চয়তাকে ইংরেজিতে অ্যাডিশনাল কনফার্মেশন বা কনফার্মেশন বলা হয়। অর্থাৎ জিএলসিতে ইস্যুকারী ব্যাংক অর্থ পরিশোধের নিশ্চয়তা ছাড়াও তৃতীয় কোনো ব্যাংকের অর্থ পরিশোধের অতিরিক্ত নিশ্চয়তা থাকে, তাকে কনফার্ম এলসি বলে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে সহজ করে যে কনফার্ম এলসিটা হলো কি, যে প্রথম পক্ষে এলসির যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা ছাড়াও তারা সেটা বিশ্বাস করে না, তারা কি করে তৃতীয় কোনো ব্যাংকে আর একটা নিশ্চয়তা প্রদান করে যে ওই ব্যাংকও যদি দিতে ব্যর্থ হয় তাহলে আমি ব্যাংক আমরা দিব। এটাকে বলে কনফার্ম এলসি। আচ্ছা, তারপরে আছে এখানে তৃতীয় ব্যাংক কর্তৃক অঙ্গীকার করা হয় যে ঋণপত্রের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ তার নিকট উপস্থাপনপূর্বক অর্থ দাবি করা হলে উক্ত ব্যাংক রপ্তানিকারক বা নেগোশিয়েটিং নোমিনেটেড ব্যাংককে অর্থ পরিশোধ করবে। আর হস্তান্তরযোগ্য লেটার অফ ক্রেডিট, হস্তান্তরযোগ্য লেটার অফ ক্রেডিট সাধারণত মিডলম্যান হিসেবে ব্যবহৃত হয়। হস্তান্তরযোগ্য একজন রপ্তানি ব্যবসায়ী বা একজন রপ্তানি ব্যবসায়ী বা এজেন্ট প্রকৃত সরবরাহকারী বা আমদানিকারকের মধ্যে মধ্যস্থ হিসেবে ভূমিকা পালন করে। আচ্ছা, এলসির মূল্য ও পণ্য প্রথম বেনিফিশিয়ারির মাধ্যমে দ্বিতীয় বিভিন্ন বেনিফিশিয়ারি বা রপ্তানিকারকের কাছ থেকে সরবরাহের জন্য এলসি ভাগ বা ট্রান্সফার করে দেওয়া হয়। ইস্যুইং ব্যাংক, ইন্টারমিডিয়েটারি ট্রেড বা ব্রোকার বা বাইং এজেন্টের নিকট থেকে মালামাল ক্রয়ের জন্য তার অনুকূলে এলসি ইস্যু করে। এজেন্ট এলসির মূল্য বা মালের পরিমাণ বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিক্রেতা ও উৎপাদনকারীর মধ্যে ট্রান্সফার করে দেয়। তাদের নিকট থেকে মালামাল সরবরাহ করে ক্রেতার নিকট পৌঁছে দেয়। এক্ষেত্রে এজেন্ট কম মূল্যে বিক্রেতা বা উৎপাদনের নিকট থেকে মাল ক্রয় করে বেশি দামে বিদেশি ক্রেতার নিকট বিক্রয় করে মুনাফা অর্জন করে। এই ধরনের এলসিতে ট্রান্সফারেবল এলসি নামে কথাটি উল্লেখ থাকে। দ্বিতীয় বেনিফিশিয়ারি অন্য কাউকে ট্রান্সফার দিতে পারে না। অর্থাৎ ট্রান্সফারেবল এলসি বলতে যে আমরা যে এলসি গুলো এখানে হস্তান্তরযোগ্য ক্রেডিট মিডলম্যান হিসেবে কাজ করে, যে আমাদের এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ, এখানে এলসির মূল্য ও পণ্য প্রথম বেনিফিশিয়ারির মাধ্যমে দ্বিতীয় বেনিফিশিয়ারি বা রপ্তানিকারকের কাছ থেকে পণ্য সরবরাহের জন্য এলসির এজেন্ট এলসির মূল্য ও মালের বিভিন্ন ভাগে ভাগ করে বিক্রেতা ও উৎপাদনকারীর মধ্যে ট্রান্সফার করে দেয়। আচ্ছা, এবং তাদের নিকট মালামাল সরবরাহ করে ক্রেতার নিকট পৌঁছে দেয়। এক্ষেত্রে এজেন্ট কম মূল্যে বিক্রেতার উৎপাদনকারীর নিকট থেকে মালামাল ক্রয় করে বেশি দামে বিদেশি ক্রেতার নিকট পণ্য বিক্রি করে।
এই ধরনের এলসিতে ট্রান্সফারেবল কথা, এই ধরনের এলসিতে ট্রান্সফারেবল কথাটা উল্লেখ থাকে এবং দ্বিতীয় বেনিফিশিয়ারি সেটা আবার ওই এলসিটা আর কারো কাছে ট্রান্সফার করতে পারে না। অর্থাৎ এক এলসিটা একবার নিয়ে সেই এলসিটা আমরা ট্রান্সফার করে বিভিন্ন বিভিন্ন অংশে সেটা ভাগ করে আমরা রপ্তানির কাছ থেকে নিয়ে আমদানির কাছে বেশি পরিমাণে বেশি দামে বিক্রি করি এবং এই ধরনের এলসিতে ট্রান্সফারের কথা লেখা থাকে। ব্যাক টু ব্যাক এলসি, রপ্তানিকারকের অনুকূলে এক্সপোর্ট এলসি ইস্যু করার পর রপ্তানি পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করার মতো প্রয়োজনীয় মূলধন বা রপ্তানিকারকের থাকে না। বিষয়টা কিছুটা এরকম দেখেন যে ব্যাক টু ব্যাক এলসি, যে রপ্তানিকারকের অনুকূলে এক্সপোর্ট এলসি ইস্যু করার পর রপ্তানি পণ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল থাকে না। যখন পণ্য রপ্তানি করবে তখন প্রয়োজনীয় কাঁচামাল তার কাছে থাকে না বা প্রয়োজনীয় মূলধন থাকে না, রপ্তানিকারক থাকে না, তখনই মাস্টার এক্সপোর্ট এলসি লিয়েন রেখে, তখন যে অরিজিনাল এলসি সেই এলসিটা লিয়েন রেখে ক্রয় ও আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করা হয়। অর্থাৎ ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে রপ্তানিকারক রপ্তানির উদ্দেশ্যে পণ্য ক্রয়, প্রক্রিয়াকরণ, প্রস্তুতকরণ এবং প্যাকেজিংয়ের মাধ্যমে অর্থ বন্দোবস্ত করে। অর্থাৎ কারো কাছ থেকে আমি কোনো কিছু অর্ডার নিয়েছি, মানে সহজ ভাষায় যদি বলি এটা, যেমন বাংলাদেশে যে কারো কাছ থেকে কোনো কিছু আমি অর্ডার নিয়েছি, আমি সে অর্ডারটা প্রস্তুত আমি করতে পারবো না, আমার কাছে সে মাল সামাল নেই, আমি কি করছি, আমি আরেকজনের কাছ থেকে সেই এলসিটা বন্ধ রেখে আরেকজনের কাছ থেকে আমি কি করতেছি, সেই অর্ডারটা করে নিচ্ছি, সেই অর্ডারটা আমি তাকে সাপ্লাই দিচ্ছি। তাহলে এই যে ঠিক একই রকম রপ্তানিকারক রপ্তানি অর্ডার নিয়ে এলসি ইস্যু করার পর যখন তার কাঁচামাল তো তৈরি করতে হবে, আমদানিকারক তো এটা পাঠাইতে হবে, তো যখন পাঠাতে গিয়ে তার কাছে যখন প্রয়োজনীয় কাঁচামাল নেয়, সে প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়ের জন্য ওই যে এলসিটা আছে সেই এলসিটা ব্যাংকে বন্ধক রেখে আবার নতুন করে কি করে একটা এলসি খোলে এবং নতুন করে তার ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বা ঋণের জন্য বন্দোবস্ত করে। তা এটাই হচ্ছে আমাদের কাছে ব্যাক টু ব্যাক এলসি, যে একটি এলসি এগেনস্টে যখন আরেকটি এলসি আমরা খুলে অর্থ, মানে মোট কথা যে অর্থ সংগ্রহের জন্য, অর্থ সংস্থানের জন্য, আমরা কাঁচামাল ক্রয়ের জন্য আমরা এই ব্যাক টু ব্যাক এলসিটা করে থাকি। রেট ক্লজ ক্রেডিট, রেট ক্লজ ক্রেডিট আবেদনকারী ঝুঁকি বা খরচের পরিমাণকে প্রিশিপমেন্ট অগ্রিম করার অনুমতি দেয়। বিক্রেতার অনুরোধে এলসি শর্ত অনুযায়ী এলসিতে উল্লেখিত মালের মূল্যর একটি নির্দিষ্ট পরিমাণ অগ্রিম প্রিশিপমেন্ট অ্যাডভান্স পরিশোধ করে। বিক্রেতা কর্তৃক ডকুমেন্ট উপস্থাপনের পর অগ্রিম প্রদানকৃত অর্থ বাদ দিয়ে বাকি অর্থ ক্রেতাকে পরিশোধ করতে হয়। মূলত এটি ক্রেডিট অগ্রিম অর্থ প্রদানের তথ্যটি লাল কালিতে মুদ্রিত থাকে, যা টাইপ করা হয়, তার এর নাম রেট ক্লজ ক্রেডিট। অর্থাৎ আমরা এখানে যে প্রিশিপমেন্ট বাবদ যে অগ্রিম টাকাটা দিয়েছি সেই অগ্রিম টাকাটা লাল কালিতে লেখা থাকে, এর জন্য এটার নাম হচ্ছে রেট ক্লজ ক্রেডিট। তো আমরা এই ধরনের ডকুমেন্টগুলো এখানে আমরা ডকুমেন্ট ক্রেডিটগুলো আলোচনা হয়ে থাকে। তারপরে আমাদের 4 নম্বর বলছে বাংলাদেশের ডকুমেন্টারি ক্রেডিট ব্যবহার করে আমদানির অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন। অনেক গুরুত্বপূর্ণ, আমদানির অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন। এখানে স্টেপ দেওয়া আছে, সবগুলো স্টেপ, এখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন একই। প্রসিডিউর, অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন, অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন, তারপরে আছে অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন, সবগুলো হচ্ছে প্রায় একই ধরনের। হ্যাঁ, এই যে অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন, আচ্ছা এতগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। দেখুন 3-4টা প্রশ্ন এখানে আছে, অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন। আমাদের একটু ব্যতিক্রম ছাড়া সবগুলো আমাদের একই। এখানে আমাদের যেটা বলছে বাংলাদেশের ডকুমেন্টারি ক্রেডিট ব্যবহার করে আমদানির অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন। তারপর একটা আছে রপ্তানির অপারেশনাল প্রসিডিউর আলোচনা করুন। আমদানি এবং রপ্তানি দুটো আমাদের দেখতে হবে, দুটো করতে হবে আমাদের। এখানে আচ্ছা 10টা বেজে গেছে। এখানে আমাদের ধাপ 1
একে বলা আছে ক্রয় বিক্রয় চুক্তি। যে কোনো ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে ক্রয় বিক্রয় চুক্তি আমাদের করতে হবে। ক্রয় বিক্রয় চুক্তি ধাপ 2, আমদানিকারক এবং ব্যাংকের মধ্যে অর্থায়ন ব্যবস্থা করা। 3, এলসি ইস্যু করার জন্য আমদানিকারকের উপায়, লেটার অফ ক্রেডিট ইস্যু করা, লজমেন্ট ছাড়পত্র, তারপরে আছে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিবেদন, এর প্রত্যেকটা পদ্ধতিতে এটা আছে। এই কথা আমাদের মনে রাখতে হবে যে ক্রয় বিক্রয় চুক্তি, আমদানিকারক এবং রপ্তানি, বাংলাদেশে আমদানিকারক এবং ব্যাংকের মধ্যে অর্থায়ন, তারপরে আছে এলসি ইস্যু করার জন্য, আমদানিকারকের বিভিন্ন উপায় বা বিভিন্ন এই 6টা প্রসিডিউর অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং যে কটা এখানে দেখে দিলাম এগুলা হচ্ছে সবগুলো আমাদের প্রায় একই রকম। আচ্ছা, তারপরে এই যে চারটা আমাদের কাছে একই সবগুলো প্রায় একটু দেখবো। আচ্ছা, দেখি এটা আমরা আগামী দিনে আলোচনা করবো। এই চারটা অবশ্যই আমরা দেখবো। এই চারটা দেখবো, তারপরে আগামী দিন ওদেরটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।